হ্যালো, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম ঠাকুরের সিংহাসন থেকে। এই হলো আমার মায়ের ছোট্টখাট্ট ঠাকুর ঘর। আর এদিকে দেখো, আজকে হলো দশমী, তাই জন্যে আমি আর মা দুজনে যাব বরণ করতে। এখানে বরণ ডালা পুরো একদম সব সাজিয়ে গুছিয়ে রেডি করে নিয়েছে মা, যা যা লাগে আর কি। আর এদিকে মা নিজেও রেডি হয়ে গেছে। তো আমাদের কিন্তু এখনও রান্না বান্না কিচ্ছু হয়নি। তো মাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এখন যাব ঠাকুর বরণ করতে। আর আমাদের বাড়ির সামনেই, একদম সামনেই ঠাকুর বরণ করতে যাব। তো এই যে আমি এইভাবে রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা দেখে তোমরা অবশ্যই চিনতে পারছো। এই শাড়িটা কিন্তু সেই তোমাদেরকে দেখিয়েছিলাম, স্বপন আমাকে এই শাড়িটা দিয়েছে। আর দিয়েই সাথে সাথে বলেছিল যে তুমি কিন্তু এইটা পরে অষ্টমীর অঞ্জলি দিও। অষ্টমীর অঞ্জলি তো আর দিতে পারলাম না এবছর, কারণ অনেক তাড়াতাড়ি হয়ে গেছে পুজো। ওই জন্যে ভাবলাম দশমীর দিন পরে মাকে বরণ করে আসি। তো এই যে আর সেজেছি এইভাবে। তো এখানে বেরোবার আগে দুজনে দুটো বরণ ডালা হাতে নিয়েছি। আর ওদিকে মাম্মামকেও লাল আর সাদা ড্রেস পরিয়েছি। এখন একদম একটু ফটো তুলে তারপরে চলে যাচ্ছি আর কি। বাড়ি থেকে বেরিয়ে এখন চলে যাচ্ছি মণ্ডপের দিকে। তো আমি আর মাই দুজনেই যাচ্ছি। আর এদিকে তো জুতো পরে তো যেতে পারবো না, তাই জন্য খালি পায়ে যাচ্ছি। আর মাম্মামকেও তো বললামই যে লাল আর সাদা রঙের ড্রেস পরিয়েছি, সবাই লাল সাদা পরেছি, ও কেন বাদ যাবে বলো। তো যাই হোক, একদম চলে এসেছি, এই দেখো। আর এসে দেখছি, আমরা প্রথমে ভেবেছিলাম বোধহয় কেউ থাকবে না মণ্ডপে। তো এসে দেখছি যে একজন অলরেডি বরণ করছে। তো তারপরে আমি আর মা ছিলাম। তো মা বলল যে দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলে আয়, বরণটা তাড়াতাড়ি করে সেরে ফেলি। তো প্রথমে মা গেল, তারপরে মামাম গেল, তারপরে আমি যাচ্ছি। আর এদিকে আলতা ফালতা পরে একদম পুরো নতুন বউয়ের মতো সেজেছি, দেখতেই পাচ্ছ। আর শাড়িটা পরে কিন্তু কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর এদিকে মা প্রথমে আমি বললাম, মা আমাকে বলছে যা বরণ কর। আমি বলছি যে তুমি আগে করো, তোমারটা দেখে দেখে আমি করব। কারণ প্রত্যেক বছর মানে পুজোর সময় বা দশমীর সময় যাই বলো না কেন, আমি তো ফোনে সবাইকে দেখি বরণ করতে, সবাইকে দেখি ফটো তুলতে, ঠাকুর দেখতে যেতে। আমার মনটা ব্যাঙ্গালোরে বসে এত খারাপ হয়, মানে আমি কি বলবো। আমি শুধু মানে স্বপনকে বলতে থাকি যে ইস, কত বছর হয়ে গেল বিয়ের পরে আমি একবারও মানে ঠাকুর বরণ করতে পারলাম না। এত বছর হয়ে গেল, তাও একবারও ঠাকুর বরণ আমি করতে পারলাম না। এই কথাই খালি বলতাম স্বপনকে। তো তারপরে দুজনে মিলে ডিসাইড করেছিলাম যে ঠিক আছে, এক বছর দুর্গাপুজোতে আমরা ওখানেই যাব, আর তুমি মন খুলে ঠাকুর বরণ করে নিও। তো ফাইনালি সেটা সম্ভব হয়েছে। 8 বছর বাদে আমি পুজোতে বাড়িতে গেছিলাম, আর বাড়ির পুজো দেখলাম, আর তার সাথে সাথে ঠাকুর বরণও করলাম। আর সিঁদুর খেলাটা আমি এত মিস করতাম না, মানে কি বলবো তোমাদেরকে। বিশেষ করে এই দশমীর দিন যখন সিঁদুর খেলাটা হতো, আমি মানে সবাইকে দেখতাম তো সিঁদুর খেলছে, ফটো ছাড়ছে, তখন আমার ভীষণ খারাপ লাগতো। তাই জন্যে আমি কি করতাম জানো তো, একাই না ঘরের মধ্যে সাজতাম দশমীর দিন, সেজে মানে ভালো মতো সেজে আর কি, তারপরে ফটো তুলতাম। তো এবছর ফাইনালি মায়ের সাথে বরণ করতে গেছি। আর ভালো করে দেখো, মন দিয়ে দেখছি মা কি করছে, মা কিভাবে বরণ করছে, কারণ আমি তো করিনি এত বছর। তো ওই জন্য ভালো করে দেখে নিচ্ছি যে মা কেমন করে করছে, তারপরে আমি করব। তো যাই হোক, মায়ের তো মোটামুটি দুর্গা ঠাকুর বরণ করা হয়ে গেছে। এরপরে মা নিচে নেমে যাবে, নেমে গিয়ে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, কলা বউ সবাইকে বরণ করবে। আর আমি ততক্ষণে ওপরে উঠে দুর্গা ঠাকুরকে বরণ করে নেব। তো চলো, মা ওইদিকে দেখো নিচে নেমে গেছে, নিচে নেমে ওদিকে সব ঠাকুরকে বরণ করছে। আর আমি এদিকে দুর্গা ঠাকুর বরণ করার জন্য একদম ওপরে উঠে পড়েছি। তো এত এক্সাইটেড ছিলাম আমি, আর এত ভালো লাগছিল আমার মনের মধ্যে না, কীরকম একটা ফিল হচ্ছিল, মানে ভীষণ কান্না পেয়ে যাচ্ছিল। আমি কি বলবো, এতটাই কান্না পেয়ে যাচ্ছিল, কিন্তু আমি নিজেকে সামলে রেখেছিলাম যে
জানি না কেন আমার এরকম হচ্ছিল। বরণ করার সময় আমার ভীষণ কান্না পাচ্ছিল, ভীষণ কষ্ট হচ্ছিল। আমি কি বলবো, মানে কাউকে বলতেও পারছি না। আমি আবার এটাও ভাবছি যে যদি আমি বলি বা আমি যদি আমার যদি চোখে জল দেখে সবাই বলবে যে মা কাঁদছে কেন। তো ওই জন্য আমি কাউকে কিছু বলতেই পারছি না। বিশ্বাস করো আমার এত কান্না পাচ্ছিল মাকে বরণ করার সময়। লাস্টে যখন আমি পারলাম না আর মানে থাকতে, তখন আমি কি করেছি, মাকে বরণ করা হয়ে গেছে তখন যখন আমি নামছি আর কি, মানে বরণ করে যখন আমি নামছি টেবিল থেকে, তার আগে মাম্মামকে ওই বরণের থালাটা হাতে ধরিয়েছি। আমি ওকে বললাম মাম্মাম তুই একটু ধর। তো ওকে আমি হাতে থালাটা ধরিয়ে একদম পুরো মা মানে দুর্গা ঠাকুরকে পুরো জড়িয়ে ধরে রেখেছিলাম আমি। তো আমার মানে চোখ দিয়ে জলও বেরিয়ে গেছিলো, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করে নিয়েছি। এত কষ্ট হচ্ছিল মানে কি বলবো, আমি একদম 2 হাত দিয়ে মাকে জড়িয়ে ধরে মায়ের বুকের ওপর মাথা রেখে মনে মনে খালি এটাই বলছিলাম, মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সামনের বছর তুমি আবার ভালো মতো এসো, ভালো মতো যেও। তো আবার একটা বছরের অপেক্ষায়, মানে আমি বলছি যে আমার তাতেই যেন কষ্ট হচ্ছে, মানে ভীষণ কষ্ট হচ্ছিল আমার, চোখ দিয়ে জলও বেরিয়ে গেছিলো। মাকে যখন মানে জড়িয়ে ধরে মায়ের বুকে মাথা রেখে যখন আমি এই কথাগুলো মনে মনে বলছিলাম, তখন আমার মানে মাকে ছাড়তেই ইচ্ছা করছিল না, কিন্তু কি করব। যাই হোক, ওপরে মাকে বরণ করা হয়ে গেছে, এখন নিচে নেমে এসেছি। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, কলাবউ সবাইকে বরণ করতে হবে মায়ের সাথে সাথে, কারণ মায়ের সাথে সাথে মায়ের ছেলে মেয়েরাও বাড়ি চলে যাবে, কি আর করা যাবে। যাই হোক চলো সব বরণ করে নিই, তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে। আমরা বরণ করছি, তার সাথে সাথে মাম্মাম দেখে মাম্মামও বলছে যে আমিও একটু করব তোমাদের মতো, আমিও একটু করব, এরকম বলছিল। তো তারপরে মাম্মামকে বললাম, মানে মা বলেছে আর কি, নে তুই একটু ঠাকুরদের একটুখানি মিষ্টি খাইয়ে দে, জল খাইয়ে দে। তাই জন্যে ঠাকুরকে, ও আবার সব ঠাকুরকে মিষ্টি খাইয়েছে, জল খাইয়েছে। যাই হোক, আমরা বরণ করতে করতে আরও 2জন কাকিমাও চলে এসেছিল, তারাও বরণ করছে। ওই দেখো একজন নিচে দাঁড়িয়ে আছে, একজন ওপরে বরণ করছে। তো আমরা দাঁড়িয়েছিলাম বরণ করার পরে, যে ওই কাকিমাদের হয়ে গেলে তারপরে আমরা একটুখানি ওনাদেরকে সিঁদুর দিয়ে তারপরে আমরা বাড়ির দিকে যাব। তো ওনারা বরণ করছে, আর একটা তো ঠাকুর নয়, অনেকগুলো ঠাকুর, একটু টাইম তো লাগেই, তাই না? তো ওই জন্যে আমরা একটুখানি পাশে দাঁড়িয়েছিলাম, আর তার সাথে সাথে কতগুলো ফটোশ্যুটও করে নিয়েছিলাম। ফটো তোলা হয়েছে, মাম্মামের ফটো তোলা হয়েছে, আমাদের সবার ফটো তোলা হয়েছে, একটুখানি ভিডিও করা হয়েছে, রিলস বানানো হয়েছে। তো মানে এই বছরটা তো আমি প্রত্যেক বছর পাবো না, তাই জন্য একটু ভালো করে
আনন্দ করে নিলাম। আর মানে অনেক রকমভাবে ফটো তোলা হয়েছে। যাই হোক, তারপরে দেখো আমি এদিকে কার্তিক ঠাকুরকে মিষ্টি খাওয়াচ্ছি। আর এদিকে মা তো বনু বলে আমার মেয়েকে, তো মা তো ওকে একটুখানি গালে সিঁদুর লাগিয়ে দিয়েছে। মাকে আবার বলছে যে তোমাকে লাগিয়ে দিই বলে আবার মাকেও লাগিয়ে দিয়েছে। এদিকে দেখো তো ভীষণ খুশি। আবার এদিকে ওর পাপা তো ফটো তুলছে, ওর পাপাকে আবার ডাকছে, পাপা এদিকে আসো, মানে কিছু একটা বলতে চাইছিল। আর ওখানে গিয়ে ভীষণ উৎপাত করছিল। আর ওকে খালি বলছি যে তুমি ঠাকুরের পায়ে ধরে নম করো, নম করে ভালো করে ইসে করো, ঠাকুরকে বলো যে পড়াশুনো যেন ভালো মতো করি, যেটা হয় আর কি। তো এই যে লাস্টে তারপরে মামা আবার ঠাকুরকে পুরো জড়িয়ে ধরে ফটো তুলেছে। আমরাও এখানে দাঁড়িয়ে পড়েছি একটু ফটো তোলার জন্য। তো যাই হোক, ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে। এবার ওই কাকিমাগুলোদের হয়ে গেলে তারপরে একটুখানি ওনাদের সিঁদুর দেবো, দিয়ে তারপরে আমরা বাড়ির দিকে যাব। তো অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম। এবার ওরা দেখি আস্তে আস্তে করে করছে। তারপরে মা ওই কাকিমাটাকে সিঁদুর দিয়েছে, ওনার হয়ে গেছে বলে ওনারকে সিঁদুর দিয়েছে। যাই হোক, আর এদিকে তারপরে মামামের আর ভালো লাগছে না, কারণ ও তো খালি বলছে যে আমি বরণ করব, তোমরা যেরম করেছো আমিও সেরম করব। ওকে তো দেওয়া হয়নি, পারবে না বলে। আর এদিকে এত গরম লাগছে, আমি তো ঘেমে চুড়ে পুরো অস্থির হয়ে গেছি। আর এই যে লাস্টে না পেরে চলে এসেছে। এদিকে তারপরে ওই মা দাঁড়িয়ে রয়েছে যে ওনার হয়ে গেলে তারপরে একটুখানি সিঁদুর দিয়ে তারপরে বাড়ি যাব। এদিকে মাকে আমি দিলাম, আমাকে মা একটুখানি দিয়ে তারপরে একটুখানি দাঁড়ালাম, ওনাদেরকেও দিলাম। তারপরে রাস্তা দিয়ে আরও একজন যাচ্ছিল, তা ওনাকেও ডেকে দিলাম, মানে পাড়ারই একজন বৌদি হয় আমার, তো ওনাকেও ডেকে দিলাম। দিয়ে ঠিয়ে তারপরে স্বপনকে বললাম একটু সামনের দিকে আসো, এটার একটা ফটো তোলো, যে মা আমাকে সিঁদুর পরাচ্ছে, আমিও মাকে সিঁদুর পরাচ্ছি বলে। তারপরে একটা ফটো তোলা হলো, দিয়ে তারপরে ওনাদেরকে দেওয়া হলো, দিয়ে তারপরে বাড়ি এলাম। এই পুজোটা না অনেক বছর ধরে হয়। আর একটা স্কুলের মধ্যে, এই দেখো ভেতর দিকটা কিন্তু স্কুল, আর এই যে বাইরের দিকটা বাঁশ টানিয়ে এখানেই প্যান্ডেল করে পুজো হয়। স্কুলটার নাম হলো মধুমিতা স্কুল। তো এখানে এই স্কুলটায় মানে একদম যে ছোট যে বাচ্চারা আছে না, মানে ওই তোমাদের খিচুড়ি যে দেয় স্কুলে, সেরকম স্কুল। মানে বাচ্চারা কথা বলতে শিখলে, হাঁটতে শিখলে এই স্কুল থেকে হাতেখড়ি হয়, তারপরে কিন্তু সবাই মানে প্রাইমারি স্কুলে যায়। তো আমিও এখানে এসেছি, আমার বোনও এসেছে, আমার পাড়ার যত বাচ্চা আছে সবাই কিন্তু আগে এই স্কুলটাতেই এসেছে। যাই হোক, চলো, সন্ধে হয়ে গেছে। আর আমরা গেছিলাম আমার একটা বান্ধবীর সাথে দেখা করতে, ওর সাথেও ফোনে যোগাযোগ ছিল। তো ও অনেক দিন ধরে বলছিল তুই আসলে কিন্তু আসবি, তো ওই জন্য গেছিলাম ওর সাথে দেখা করতে। আর এদিকে ওদের বাড়ি থেকে ফেরার পথে দেখছি যে ঠাকুর ভ্যানে তুলে নিয়েছে অলরেডি, ভাসান হবে বলে। তো এখানে একটুখানি বক্স টক, আগে তো আমাদের সময় প্রচুর মজা হতো যে বিকেলবেলা করে ঠাকুর বেরোতো, তার সাথে সাথে সবাই নাচানাচি করতে করতে যেতাম পুরো পাড়ায়, মানে যত দূর যাওয়া যায় আর কি, সব পুরো পাড়ায় প্রদক্ষিণ করে ঠাকুর তারপরে নিয়ে এসে ভাসান দিয়ে দিত। কিন্তু এখন আর সেটা হয় না, মানে কারুর কাছেই সময় নেই, কারুর কাছেই অত টাইম নেই, ওই জন্য এখন আর সেটা হয় না। এখন ওই জন্যে রাত্রির বেলায় ঠাকুর বের করে ডিজে ফিজে এনে ওখানেই নাচ গান হয়ে তারপরে 11:30-12টা নাগাদ আর কি, একদম সামনেই আমাদের পুকুর আছে, 2 পা হাঁটলেই পুকুর, তো ওইখানে ভাসান দিয়ে দেয়। ওই জন্যে এখানেই সব নাচানাচি হচ্ছে। তো স্বপন চলে গেছে, বলছে আমি বাড়ি থেকে আসছি, তুই আর তোর মামাম দাঁড়া থাক, আমি আসছি। তো ও চলে গেছে, আমি আর মামাম ছিলাম, কিছুক্ষণ বাদে মাও চলে গেছে। তারপরে এখানে মামামের নাচ দেখেছো, ওর মনের পছন্দ মতো গান পেয়েছে, ব্যাস ওরে নাচ, মানে ভীষণ নেচেছে মামাম। এবার পুজোটা ভীষণ মজা করেছে, নেচেছে ও সেরকম। আর এবছর ও যা করেছে কলকাতায় গিয়ে সবটাই ওর মনে থাকবে।
যাই হোক, ভালো লেগেছে, আমাদেরও ভালো লেগেছে, ওরও ভালো লেগেছে। লাস্ট পর্যন্ত অনেক দাঁড়িয়ে থেকে তারপরে ঠাকুর নিয়ে যাচ্ছে ভাসান দেওয়ার জন্য। আর প্রথমে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সবাইকে নিয়ে গেল, তারপরে এই যে দুর্গাকে নিয়ে যাচ্ছে, সবাই ধরে পাশে করে যাচ্ছে। আর এদিকে আমি তারপরে মাকেও ডাকলাম যে আসো, মা রুটি করছিল, অনেকটা রাত হয়ে গেছিলো দেখে, তো মাকে ডাকলাম যে আসো, ঠাকুর ভাসান যাচ্ছে। মা বাবা দুজনেই মোড়ের মাথায় এসেছিল, এসে দেখলো, দেখে প্রণাম টনাম করে চলে গেছে। আর আমি, স্বপন আর মামাম ঠাকুরের পেছন পেছন যাচ্ছি। চলে এসেছি একদম পুকুর ঘাটে, বললাম তো আমাদের বাড়ির সামনেই একদম পুকুর ঘাট, তো চলে এসেছি একদম পুকুর ঘাটে। আর যেখানে আমরা দাঁড়িয়ে আছি, যেখান থেকে অটো ছাড়ে তোমাদেরকে দেখিয়েছি, ওইখান থেকে ভাসানটা দেবে না, ওখান থেকে একদম বাজারের মধ্যে থেকে ঘুরিয়ে নিয়ে গিয়ে পুকুরের ওই ঘাটে গেছে, ওই ঘাট থেকে ভাসান হবে। মোটামুটি সব ঠাকুরই পৌঁছে গেছে, আর রাত্রিরও অনেকটা হয়েছে, তাই জন্যে দাঁড়িয়েছিলাম। কারণ আমার মনে মনে একটাই কথা চলছিল যে আমি তো এবছর দেখতে পাচ্ছি, আমি সামনের বছর এত সুন্দরভাবে দেখতে পাবো না, তাই জন্য যত রাত হোক না কেন আমি পুরো ভাসান দেখে তারপরে বাড়ি যাব। ওদিকে বাবাও ফোন করেনি, মাও ফোন করেনি, কেউ একবারও ফোন করে ডাকেনি, কারণ ওনারাও জানে যে আমি এই বছরই এত আনন্দ করব, সামনের বছর আমি যেতে পারবো না, আবার কত বছর বাদে যাব এই পুজোর দিনে, সেটা আমরা কেউই জানি না, আমিও জানি না, আমার মা বাবাও জানে না, ওই জন্যে ওরাও আর ফোন করে ডাকেনি, ডিস্টার্বও করেনি। তো আমরা একদম কমপ্লিট ভাসান দেখে তারপরে কিন্তু বাড়ি গেছি। আর এদিকে এই যে ঠাকুরকে ঘোরানো চলছে, মানে 7 বার ঘোরাতে হয় না, তারপরে জলে দিতে হয়, তো ঠাকুর ঘোরানো চলছে, তারপরে ভাসান দিয়ে দেবে। আর দুর্গা ঠাকুর ভাসানটা মানে জলে ফেলানোর আগেই সাথে সাথে ওই পাশ থেকে আরও একটা ঠাকুর ঢুকে গেছিলো ভাসান দেওয়ার জন্য, কিন্তু আমরা অতক্ষণ দাঁড়িয়ে থাকিনি, কারণ পাও ব্যথা হয়ে গেছিলো, অতক্ষণ আমরা দাঁড়িয়ে থাকিনি, আমাদের মণ্ডপের ঠাকুরটা ভাসান হয়ে গেছে, সাথে সাথে আমরা চলে এসেছি। তো চলো আমার ভাসান দেখতে থাকো ঠাকুরের। আর ভীষণ মজা করলাম এবছর, সত্যি খুব ভালো লাগলো। বাড়িতে আসবো, পুজোর সময় থাকবো, ঠাকুর দেখবো, ভাসান দেখবো, সব কিছুই কমপ্লিট হয়ে গেল। এরপরে মনটা বড্ড খারাপ হয়ে যাবে, আস্তে আস্তে বাড়ি যাওয়ার টাইম চলে আসবে, বাড়ি আসার, ওই জন্য ভীষণ মানে আর কি মজা করে নিয়েছি। এবার দশমীটা চলে গেলে, লক্ষ্মী পুজোটা চলে গেলেই মনটা খারাপ হয়ে যাবে যে আমাদের আবার বাড়ি আসতে হবে। তো যাই হোক, মন খারাপ করে তো আর কিছু লাভ নেই, গেছি যখন আনন্দ করতে, আনন্দ হয়ে গেছে, বাড়িতে তো আসতেই হবে। তো চলো তোমরা দেখতে থাকো ভাসান। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আমার পাশে থেকো, সাথে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্যে টাটা, গুড নাইট।